অধ্যায় ৩.১ লি উই-এর পিতামাতা। তীরের মতো লু ফেং ঘাসের মাঠের মধ্য দিয়ে গুলি চালায়, তার গতি বিস্ময়কর পর্যায়ে পৌঁছেছে। বোঝা হালকা করার জন্য তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এবং তার পিঠের ঢালে ধাক্কা দেওয়ার জন্য এটি ব্যবহার করে। লু ফেং খালি হাতে থাকলে তার চেয়ে অনেক দ্রুত এগিয়ে চলেছে। হু স্প্রিন্ট! যত দ্রুত আপনি পারেন স্প্রিন্ট। স্প্রিন্টিং বন্ধ করবেন না। আমাকে যত দ্রুত সম্ভব দৃশ্য ছেড়ে যেতে হবে। লি ওয়েই এর ব্যাকগ্রাউন্ডের সাথে একবার তিনি মারা গেলে তার পরিবারের কাছে সম্ভবত তাদের জানানোর জন্য কিছু বিশেষ ধরনের উন্নত প্রযুক্তি থাকবে। যখন এটি ঘটে তারা দৃশ্যটি তদন্ত করার জন্য একটি উপগ্রহ ব্যবহার করতে পারে। যদি তারা আমাকে খুঁজে পায় তাহলে আমি সমস্যায় পড়ব। লু ফেং স্যাটেলাইট সম্পর্কে তেমন কিছু জানেন না এবং সেগুলি কিভাবে কাজ করে তাও তিনি জানেন না। কিন্তু ওয়ার গড লু গ্যাং মারা গেলে স্যাটেলাইট ইঁদুরের জোয়ারের বিস্ফোরণ রেকর্ড করে। বেশ কয়েকজন বিশেষ মাধ্যমে রেকর্ডিং পর্যবেক্ষণ করেছেন। লি ওয়েইয়ের মৃত্যু সম্পর্কে তারা জানতে পেরে এবং যেখানে তিনি মারা যান সেই স্থানটি খুঁজে বের করার পর তারা তদন্তের জন্য একটি উপগ্রহ ব্যবহার করবে। এই সমস্ত পদক্ষেপের জন্য অবশ্যই সময় লাগবে। আমাকে এখন যা করতে হবে তা হল যত দ্রুত সম্ভব দূরে যাওয়া এবং ঘাসের মাঠে দৌড়ানো। স্যাটেলাইটের পক্ষে আমাকে আবিষ্কার করা আরও কঠিন করা উচিত। লু ফেং চোখ লাল করে দৌড়ে গেল। তার আধ্যাত্মিক শক্তি ব্যতীত লু ফেংয়ের পক্ষে 1.00 সেকেন্ডের চেয়ে দ্রুত গতিতে দৌড়ানো অসম্ভব। কিন্তু এখন তার গতি ছিল প্রায় 1.50 সেকেন্ড। 1.50 মাস, যা প্রতি 6 সেকেন্ডে 900 মিটারের কাছাকাছি, যে প্রতি মিনিটে 9 কিমি হবে। 5 মিনিটে 4-5 কিমি। এই গতি অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণত শুধুমাত্র ইন্টারমিডিয়েট ওয়ারলর্ডরা এই ধরনের গতি অর্জন করতে পারে। যাই হোক, লু ফেং কোনো সুযোগ নেওয়ার সাহস করেনি। তিনি কখনই সেই সময়টি ভুলতে পারবেন না যেখানে দুটি দুর্দান্ত ওয়ারগড থান্ডারবোল্ট স্কোয়াডকে বাঁচাতে এসেছিল যখন তারা একটি দানব বাহিনী দ্বারা বেষ্টিত ছিল। এটি দেখায় যে লি ওয়েই এর পটভূমি কত বড় ছিল। ধন্যবাদ, আমি ডোজো অফ লিমিটসের সদস্য। আচ্ছা, এখন আফসোস করতে দেরি হয়ে গেছে। আমার বাবা মা এবং ভাই সবাই যাই হোক ডোজো অফ লিমিটসের ফাইটার সেক্টরে বসবাস করছেন। লু ফেং তার পরিবারের নিরাপত্তা নিয়ে কখনো চিন্তিত হননি। যেহেতু বিশ্বের যোদ্ধারা যদি থান্ডার ডোজো বা ডোজো অফ লিমিটে যোগ দেয় তাহলে নিজ নিজ ডোজোর ফাইটার সেক্টরে যাওয়ার পর তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়। একবার ব্লাড ব্লেডের একটি মামলা হয়েছিল। ব্লাড ব্লেড ছিল একটি উন্নত স্তরের ওয়ারগড যার ফ্যাং ইউয়ের বিরুদ্ধে ক্ষোভ ছিল, ডোজো অফ লিমিটসের অন্যতম যোদ্ধা। যাই হোক, ফ্যাং ইউ অনেক আগেই মরুভূমিতে চলে গেছে, তাই শক্তিশালী ব্লাড ব্লেড ফ্যাং ইউয়ের পরিবারের সকলের উপর তার রাগ তুলেছে। আত্মীয়স্বজন, বাবা মা, সন্তান, ভাগ্নে, ভাইঝি এবং নাতি নাতনি, তাদের সবাই নিহত। সঙ্গে সঙ্গে জনতা ক্ষুব্ধ। মনে রাখবেন যে যোদ্ধারা প্রায়শই প্রান্তরে মারা যায়। এই যোদ্ধারা যে পরিবারটি রেখে যায় তা তাদের ডোজোর সমস্ত যোদ্ধাদের দ্বারা সর্বদা সুরক্ষিত থাকে। কারণ কেউ জানে না কে মরবে এবং কে বাঁচবে, তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকে একে অপরের পরিবারকে রক্ষা করার জন্য একসাথে কাজ করে। সুতরাং যে কেউ ডোজোর পরিবারের একজন সদস্যের গায়ে হাত দেওয়ার সাহস করে সে পুরো ডোজোর শত্রু হয়ে যায়। একবার ফ্যাং ইউর পরিবারের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ডোজো অফ লিমিটের সমস্ত যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ওঠে। একজন যোদ্ধার পরিবার এমন কিছু যা আপনার কখনই স্পর্শ করা উচিত নয়। আপনি যদি তাদের হত্যা করেন তবে আপনি সেই ডোজোর সমস্ত যোদ্ধাদের সাথে শত্রু হয়ে যাবেন। এরপরে বিশ্বের শক্তিশালী যোদ্ধা হং ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করতে হাজির হন। খুনি যে ব্লাড ব্লেড ছিল তা জানার পর তিনি প্রান্তরে পালিয়ে যাওয়া অ্যাডভান্স লেভেল ওয়ারগড ফাইটারকে খুঁজতে বিশ্বের সমস্ত সরকারি নয় HR জোটের সমস্ত তথ্য নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন।
এরপরে একজন তদন্তকারী যার কর্তৃত্ব শুধুমাত্র হংয়ের নিচে ছিল, ডোজো অফ লিমিটসের বিশ্ব সদর দফতরের প্রধান প্রশিক্ষক, তাকে পাঠানো হয়েছিল। এই ব্যক্তিটিও ছিল ওয়ার গড লেভেলস হারিয়ে যাওয়া এক অস্তিত্ব। এই তদন্তকারী ব্লাড ব্লেড শিকার করার জন্য তার সাথে ৩-৬টি ওয়ার গড নিয়ে এসেছিল। শেষ পর্যন্ত ব্লাড ব্লেড আত্মহত্যা করে। তিনি হয়তো ধরা খেয়ে নির্যাতনের ভয়ে ছিলেন। ওই ঘটনার পর দুটি বৃহত্তম ডোজোর স্রষ্টা, ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজো হোম এবং থান্ডার গড়, এমনকি ফ্যাং ইউয়ের পরিবারের জন্য স্মারক সভা সারা বিশ্বে আয়োজন ও সম্প্রচার করেছেন। এই দুই পরম শক্তিশালী যোদ্ধাও এই স্মরণসভায় ক্ষোভ প্রকাশ করেন। যে কেউ একজন যোদ্ধার পরিবারকে স্পর্শ করার সাহস করে সে ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজোর সমস্ত যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আর এই স্মরণসভায় বিশ্বের ৫টি দেশের প্রতিটি সদর শহর থেকে, এমনকি HR জোট থেকেও প্রতিনিধি পাঠানো হয়েছে এই দুই শক্তিশালী যোদ্ধার জবাব দিতে। এরপর থেকে কেউ একজন যোদ্ধার পরিবারের ক্ষতি করার সাহস পায়নি। প্রতিটি দেশ যোদ্ধাদের একে অপরকে হত্যা করা নিষিদ্ধ করার আইন করেছে। কিন্তু সবাই জানে মরুভূমিতে কী ঘটছে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এছাড়াও যোদ্ধারা প্রায়শই জীবন এবং মৃত্যুর সীমানায় লড়াই করে, তাই একবার তাদের মধ্যে ক্ষোভ দেখা দিলে একে অপরকে হত্যা করা তাদের পক্ষে স্বাভাবিক হবে। তাই যোদ্ধাদের মধ্যে হত্যাকাণ্ড। প্রতিটি সংগঠনই কেবল তা উপেক্ষা করার ভান রাখতে পারে যদি না কারো কাছে ভিডিওর মতো যথেষ্ট প্রমাণ থাকে। তবেই ডোজো বা সরকার ব্যবস্থা নেবে। অন্যথায় তারা এটি মোকাবেলা করবে না। যাই হোক, যদি দুই যোদ্ধার মধ্যে দ্বন্দ্ব তাদের পরিবারকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে তারা সমগ্র বিশ্বের সমস্ত শক্তিকে টেনে নিয়ে যাচ্ছে সংঘর্ষে। চলুন 023 শহরে প্রবেশ করি। লু ফেং হাইওয়ে থেকে ক্লোজেট সিটি 023 শহরে চার্জ করা হয়েছে। তিনি এসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হন। এই 023 শহরটিকে গ্র্যান্ড নির্ভানা সময়ের আগে থেকে সূর্য শহর বলা হতো। এই শহরটি বড়, তাই সম্ভবত এখানে প্রচুর যোদ্ধা রয়েছে। আমি এখানে থাকাকালীন আমি খুব বেশি মনোযোগ আকর্ষণ করতে চাই না, লু ফেং নিজেকে নিয়ে ভাবলেন। রাত্রি। মহাসড়কের পাশে বাসের গায়ে রক্তের ছিটা ছড়িয়ে পড়ে। থান্ডারবোল্ট স্কোয়াডের 4 সদস্যের লাশও মাটিতে পড়ে আছে। 10 সেকেন্ড পর মিশ্র যুবক লি ওয়েই মারা যান। বিপ যুদ্ধের ইউনিফর্মে বুকের কাছে একটি এলাকা লি ওয়েই এর মাথাবিহীন লাশ অবিলম্বে একটি সংকেত পাঠায়। জিয়াংনান সদর দফতর শহর, প্রধান শহর এলাকা। জিয়াংনান মাউন্টেন ওয়াটার নামক একটি ছোট সেক্টরে, যা চীনের 6টি অসামান্য সেক্টরের মধ্যে 2 এবং জিয়াংনান শহরে এক স্থান পেয়েছে। জিয়াংনান পর্বত জল সেক্টর। পুরো প্রধান শহর এলাকার সবচেয়ে অসামান্য এলাকায় কিছু সংরক্ষিত পাহাড় এবং নদী ছিল। যখন জিয়াংনান সদর দপ্তর শহরটি প্রথম নির্মিত হয়েছিল, তখন ঘন জনসংখ্যার জন্য জায়গা তৈরি করার জন্য অনেক পাহাড় এবং পাহাড়কে সমতল করতে হয়েছিল। পাহাড় এবং পাহাড় অপসারণ করা হয়েছিল এবং অনেক উঁচু আবাসিক ভবন দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। শুধুমাত্র এই সেক্টরে, যা বেশ কয়েক মাইল নিয়েছিল, এই সুন্দর পাহাড়গুলির অস্তিত্ব ছিল। এমনকি মনুষ্যসৃষ্ট জলপ্রপাত এবং হ্রদ ছিল। এটি এমন জায়গা যেখানে অগণিত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ধনী ব্যক্তিরা বাস করতে চেয়েছিলেন। শুধু টাকা দিয়ে এই জায়গায় যাওয়া যায় না। আপনি শুধু শক্তি দিয়ে এই জায়গায় যেতে পারবেন না। পুরো চীনে 6টি সদর শহর রয়েছে। এই 6টি সদর দফতরের শহরে এর মতো সুন্দর সেক্টর সাধারণ নয়। এবং এই সেক্টরটি জিয়াংনান সদর দফতরের শহরে প্রথম এবং সমস্ত চীনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জিয়াংনান পাহাড়ের জল সেক্টরে মার্ভেলাস মাউন্টেনের শিখরে একটি ভিলা। কুয়াশাচ্ছন্ন তারার আলো পাহাড়ের পুরো চূড়াকে ঘিরে রেখেছে। হুয়াহুজা, দূর থেকে একটা জলপ্রপাতের শব্দ। পাহাড়ের চূড়ার ভিলার বারান্দায় একজন লোক ছিল, একটি ঢিলেঢালা গার্ড, নীল ইউনিফর্ম পরা এবং পা দিয়ে বসেছিল। তার ঠান্ডা মুখটি একটি ভাস্কর্য পাথরের মতো দেখাচ্ছিল এবং তার চোখ বন্ধ থাকলেও কেউ তার থেকে তার শীতল আভা অনুভব করতে পারে।
তার সারা শরীরে একটা হৃদয় শীতল অনুভূতি ছেড়ে দিল। তিনি সমগ্র পৃথিবীর অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন, একজন উন্নত ওয়ার গড লি ইয়াও, যার ডাকনাম ছিল শকুন। বিপ বিপ, তার কবজিতে একটি আপাতদৃষ্টিতে নিয়মিত ঘড়ি থেকে হঠাৎ একটি কান ভেদ করার শব্দ এল। লি ইয়াও হঠাৎ হিংস্রভাবে তার চোখ খুললেন, যা বিদ্যুতের মতো জ্বলে উঠল। লি ইয়াওয়ের ভাস্কর্যের মতো ঠান্ডা মুখটি হঠাৎ বিস্ময় ও ক্রোধের মুখ থেকে বেরিয়ে আসে। এর 2 দেহরক্ষীর সাথে যোগাযোগ করুন, লি ইয়াও তার ঘড়ির নির্দেশ দেন। তার ঘড়িটি HR জোটের সবচেয়ে উন্নত পণ্যগুলির মধ্যে একটি ছিল, যা বর্তমানে বাজারে বিক্রি হয় না। 2 দেহরক্ষীও মারা গেছে। লি ইয়াওয়ের চোখে ক্ষীণভাবে জ্বলন্ত আলো দেখা যেত। হুশ! লি ইয়াও সরাসরি ভিলার 3য় তলায় ছুটে যাওয়ার সাথে সাথেই ছায়ায় রূপান্তরিত হন। এই 3য় তলায় কয়েক ডজন কক্ষ ছিল, যার মধ্যে একটি ছিল বড় অডিটোরিয়াম। ঘোলাটে ছায়া একত্র হয়ে মিলনায়তনে এসে দাঁড়াল। চালু করা। ফাইটার সার্চ মোডে প্রবেশ করুন। লি ইয়াওয়ের নির্দেশে অডিটোরিয়ামের পাশে একটি বিশাল যন্ত্রপাতি একটি কুয়াশাচ্ছন্ন আলো নিভিয়েছিল, যা মিলনায়তনের কেন্দ্রে ফোকাস করে এবং একটি 3D হোলোগ্রামে পরিণত হয়েছিল। জনাব লি ইয়াও, 3D হোলোগ্রামে যা দেখা যায় তা হল একজন ব্যক্তি, যিনি একটি কালো স্যুট পরা একজন বৃদ্ধ ছিলেন। এই কালো স্যুট পরা বৃদ্ধ লি ইয়াওয়ের দিকে তাকিয়েছিলেন। প্রকৃতপক্ষে ঠিক যখন 3D হোলোগ্রাম তৈরি হয়েছিল, তখন হোলোগ্রাম প্রজেক্ট করার যন্ত্র লি ইয়াও রেকর্ড করেছিল, যা পরে অডিটোরিয়ামে অন্য লক্ষ্যে প্রক্ষিপ্ত হয়েছিল। আমার ছেলে লি ওয়েইয়ের অবস্থান নিশ্চিত করুন। লি ইয়াওয়ের মুখে যা দেখা যাচ্ছিল তা তাড়াহুড়ো ছিল। তার অবস্থানের 100 মাইল ব্যাসার্ধের সমস্ত ওয়ারগডের অবস্থান অনুসন্ধান করুন। লি ওয়েই এর অবস্থানের 100 মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো ওয়ারগড নেই, কালো স্যুট পরা বৃদ্ধ লোকটি বলেছিলেন। এটা কিভাবে সম্ভব? এখনও অর্ধেক মিনিটও পেরিয়ে যায়নি, লি ওয়েইয়ের মুখ নাটকীভাবে বদলে গেল। তার ছেলের যুদ্ধের ইউনিফর্মে ডিভাইসটির সাথে এটি হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ করার 1 সেকেন্ড পরে একটি সংকেত পাঠাবে। তারপর থেকে লি ইয়াও তার অনুসন্ধান শুরু করা পর্যন্ত 30 সেকেন্ডও পার হয়নি। এমনকি যদি একটি ওয়ারগড 400 মিটার সেকেন্ড বেগে শব্দের গতি অতিক্রম করে, তবে এটি এখনও 30 মাইল নয়। তাহলে কি করে কিছু পাওয়া গেল না? লি ইয়াওর কাছে শুধুমাত্র একজন ওয়ারগড লেভেলের যোদ্ধা তার ছেলের 2 উন্নত স্তরের যুদ্ধবাজ দেহরক্ষীকে এত দ্রুত হত্যা করতে পারে যে তাদের রিপোর্ট করার সুযোগও ছিল না। এটা কিভাবে হতে পারে? লি ইয়াও দ্বিধা করার সাহস করেননি এবং অবিলম্বে আদেশ দেন, 100 মাইলের মধ্যে সমস্ত উন্নত স্তরের যুদ্ধবাজ যোদ্ধাদের সন্ধান করুন। ওয়ারগডস অনুসন্ধান করা একটি বিশেষাধিকার যা ওয়ারগডস প্রাসাদের সদস্যতার মাধ্যমে প্রদত্ত। যুদ্ধবাজদের খুঁজছি। আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্সের একজন র্যাঙ্ক সদস্য দরকার, কালো স্যুট পরা বুড়ো বলল। HR জোটের সমস্ত যোদ্ধা এবং যুদ্ধবাজ লেভেলের যোদ্ধাদের অবস্থান খুঁজে বের করার একটি উপায় রয়েছে। যাই হোক, HR জোট তাদের খুঁজে বের করার জন্য যেভাবে ব্যবহার করে তা কিছুটা গোপন। তারা যে কৌশলগত যোগাযোগ ঘড়ি বিক্রি করে তার একটি গোপনীয়তা রয়েছে। যেহেতু কৌশলগত যোগাযোগ ঘড়িটি অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের মতো বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম, তাই এটি তাদের নিজ নিজ ফাইটার কার্ড এবং শনাক্তকরণ নম্বরের সাথে সংযুক্ত। কৌশলগত যোগাযোগ ঘড়ির মাধ্যমে তারা স্বাভাবিকভাবেই যে কারও অবস্থান নির্ণয় করতে পারে। যাই হোক, তারা এই গোপন প্রকাশ করার সাহস করবে না। একবার তারা এটি প্রকাশ করলে লক্ষ লক্ষ যোদ্ধা তাদের জিনিস বয়কট করতে শুরু করবে। যদিও তারাই একমাত্র শক্তি যা বর্তমানে কৌশলগত যোগাযোগ ঘড়ি বিক্রি করে, তারা জনসাধারণকে ক্ষুব্ধ করার সাহস করেনি। সুতরাং শুধুমাত্র ভূগর্ভস্থ জোটের একজন র্যাঙ্ক সদস্যকে ওয়ারগড স্তরের চেয়ে কম যোদ্ধাদের অনুসন্ধান করতে এই ফাংশনটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্সের সর্বোচ্চ র্যাঙ্কিং সদস্যদের মধ্যে শুধুমাত্র সর্বোচ্চ সদস্যদেরই তা করার ক্ষমতা রয়েছে।
এবং অ্যাডভান্স লেভেল ওয়ার গড লি ইয়াওয়ের এমন কর্তৃত্ব ছিল না। বুম, একটি বিস্ফোরণ দূর থেকে বহন করা হয়। অডিটোরিয়ামে অবিলম্বে একটি ছায়া আবির্ভূত হয়, একটি সাদা স্বর্ণকেশী কেশিক মহিলা। যাই হোক, তার সূক্ষ্ম মুখটি কিছুটা বাঁকানো ছিল এবং তার চরম দৌড়াদৌড়িতে তার পোশাকটি কিছুটা নষ্ট হয়ে গেছে। সে আগে একটি ভোজসভায় অংশ নিচ্ছিল এবং লি ইয়াওর মতো তার ছেলের মৃত্যুর খবর পেয়েছিলেন। ইয়াও, এই মার্জিত মহিলার চোখ লাল ছিল। আমরা এখনই অনুসন্ধান করতে পারি। লি ইয়াও 3 হোলোগ্রামে কালো স্যুট পরা বুডোর দিকে তাকাল, তবে কালো স্যুট পরা বৃদ্ধা মার্জিত ভদ্রমহিলার দিকে তাকিয়েছিলেন। এই ভদ্রমহিলা পলিনাস পরিবারের বর্তমান পরিচালকের রক্তবোন ছিলেন, HR জোটের 9টি মূল পরিবারের একটি। একই সময়ে তিনি উন্নত স্তরের ওয়ারগড ভেনিনা পলিনাস, ডাকনাম স্করপিয়ানো ছিলেন। এখন পর্যন্ত তিনি HR অ্যালায়েন্সের হুয়াক্সিয়া সেক্টরের পরিচালক। তিনি চীনের HR জোটের সদস্যদের মধ্যে 3 নম্বরে, তাই তিনি একজন S র্যাঙ্ক সদস্য। অধ্যায় 3.2 জ্যোতির্বিজ্ঞানী বাউন্টি। অনুসন্ধান স্বর্ণকেশী কেশিক ভদ্রমহিলা আদেশ। হ্যাঁ। কালো স্যুট পরা বৃদ্ধের সামনে একটা বিশাল হোলোগ্রাফিক ম্যাপ ভেসে উঠল। মানচিত্রের মাঝখানে একটি লাল বিন্দু ছিল, যা লি ওয়েই এর অবস্থানের প্রতিনিধিত্ব করে। লি ওয়েই এর অবস্থানের 100 মাইল ব্যাসার্ধের মধ্যে 6টি হালকা বিন্দু উপস্থিত হয়েছে। 100 মাইল ব্যাসার্ধের মধ্যে 6টি উন্নত স্তরের যুদ্ধবাজ লেভেলের যোদ্ধা আছে। তাদের প্রত্যেকের তদন্ত করুন এবং লি ওয়েই থেকে তাদের প্রত্যেকের দূরত্ব প্রদর্শন করুন, শীতলভাবে লি ইয়াওকে আদেশ করলেন। বিপ বিপ হোলোগ্রামটি দুবার সামান্য কম্পিত হয়েছে এবং উভয় হোলোগ্রামই বিপুল পরিমাণ তথ্য প্রদর্শন করতে শুরু করেছে। উইয়ের 2 দেহরক্ষী ছাড়া 6 জন উন্নত স্তরের যুদ্ধবাজ, বাকি 4 জন 003 শহরে। লি ইয়াওয়ের মুখ ছিল অত্যন্ত অসুখী। তার কাছে মাত্র 4 জন সন্দেহভাজন রয়েছে, যেহেতু বাকি 2 জন ইতিমধ্যেই মারা গেছে। এই 4 জনের মধ্যে সবচেয়ে কাছেটি 20 মাইল দূরে। একটি উন্নত স্তরের যুদ্ধবাজের গতির সাথে তার পক্ষে 1 মিনিটের মধ্যে 20 মাইল দূরে দৌড়ানো প্রায় অসম্ভব। ইয়াও শুধু ওয়েইকে মেরেছে। স্বর্ণকেশী কেশিক ভদ্রমহিলার চাইনিজ উচ্চারণ একটি বিট ছিল, কিন্তু এটি এখনও বেশ সাবলীল ছিল। সমস্ত মধ্যবর্তী যুদ্ধবাজদের জন্য অনুসন্ধান করুন। সমস্ত শিক্ষানবিশ যুদ্ধবাজ। লি ইয়াও দাঁত চেপে বলল। তারা কিভাবে মধ্যবর্তী বা শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ হতে পারে? স্বর্ণকেশী লোমওয়ালা মহিলার মুখও ছিল নার্ভাসনে ভরা। কালম এবং অন্যের শক্তির সাথে তারা কিভাবে একজন মধ্যবর্তী বা শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজের কাছে রিপোর্ট করার সুযোগ না পেয়ে মারা যাবে? চুপ কর। লা ইয়াও তিরস্কার করা ছাড়া সাহায্য করতে পারেনি। স্বর্ণকেশী কেশিক ভদ্রমহিলা তার আপত্তি ধরে। 100 মাইল ব্যাসার্ধের মধ্যে মধ্যবর্তী স্তরের 1জন যুদ্ধবাজ আছে, কালো স্যুট পরা বৃদ্ধ লোকটি উত্তর দিল। হোলোগ্রাফিক ম্যাপে 1টি আলো দেখা গেল, যেগুলি অন্যগুলির চেয়ে কিছুটা কম ছিল। 100 মাইল ব্যাসার্ধের মধ্যে 1জন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজরা আছে। আবারও নিম্ন স্তরের স্তরের যোদ্ধাদের প্রতিনিধিত্বকারী বিন্দুগুলি মানচিত্রে উপস্থিত হয়েছিল। লি ইয়াওয়ের কথায় মনে হল সবে তার দাঁত চেপে ধরতে পারছে না। এই যোদ্ধাদের সমস্ত তথ্য রেকর্ড করুন, লি ওয়েই থেকে তাদের দূরত্ব সহ। এছাড়াও সমস্ত যোদ্ধা স্তরের যোদ্ধাদের অনুসন্ধান করুন এবং তাদের তথ্যও রেকর্ড করুন। এরপরে এটি আমার এবং ভেনিনার কাছে পাঠান। হ্যাঁ, কালো স্যুট পরা বুড়ো আদর করে মাথা নিচু করে। লি ইয়াও মানচিত্রে বিশাল পরিমাণে ঝলকানি বিন্দুর দিকে তাকালেন। তারা ঘন এবং প্রায় অগণিত ছিল। স্পষ্টতই যোদ্ধা সমতল যোদ্ধাদের তুলনায় অন্তত 100 গুণ বেশি যোদ্ধা স্তরের যোদ্ধা ছিল। এই শত শত ঝলকানি বিন্দু বেশ উজ্জ্বল ছিল, আর এই শত শত ঝলকানি বিন্দুর মধ্যে একটি ছিল লু ফেংয়ের। যদিও লু ফেংয়ের একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজের দক্ষতা রয়েছে, তার যুদ্ধের রেকর্ড এবং তার ফাইটার কার্ডের তথ্য অনুসারে তিনি এখনও একজন উন্নত স্তরের যোদ্ধা। তাদের পদমর্যাদা নির্ধারণ করতে তাদের যুদ্ধের রেকর্ড ব্যবহার করুন।
এবং লি উই এর অবস্থান রেকর্ড করতে স্যাটেলাইট সক্রিয় করুন। ভেনিনা বাধাপ্রাপ্ত। আবহাওয়ার কারণে রেকর্ডিং খুব একটা ভালো হবে না। রেকর্ডিংয়ের জন্য আমাদের পেশাদাররা এটিকে উন্নত করবে। আমরা আধা ঘন্টার মধ্যে পাঠাব, কালো স্যুট পরা বুড়ো বলল। প্রকৃতপক্ষে স্যাটেলাইট রেকর্ডিং ততটা আশ্চর্যজনক নয় যতটা নিয়মিত লোকেরা মনে করে। অনেক সীমাবদ্ধতা আছে। অন্যতম প্রধান হল আবহাওয়া, যা রেকর্ডিং মানের উপর বিশাল প্রভাব ফেলে। জনাব লি ইয়াও, ডিরেক্টর ভেনিনা, এখানে ৮ জন অ্যাডভান্স লেভেল ওয়ারলর্ড, ২-১ ইন্টারমিডিয়েট লেভেল ওয়ারলর্ড এবং শতাধিক নতুন লেভেলের ওয়ারলর্ড এবং সৈনিক লেভেলের যোদ্ধা রয়েছে। সব তথ্য পাঠানো হয়েছে, কালো স্যুট পরা বুড়ো বলল। লি ইয়াও এবং ভেনিনা তাদের মাথা নিচু করে। বিভিন্ন যোদ্ধার ছবি এবং তথ্য তাদের ঘুড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে একজন লু ফেং। অবশ্যই একজন যোদ্ধা স্তরের যোদ্ধা হিসাবে তিনি একেবারেই আলাদা ছিলেন না। মাত্র ৩ মিনিট পর তারার আলোয় আচ্ছাদিত পর্বতশৃঙ্গের উপরে ২টি নীল ইউএফও আকৃতির ফাইটার এয়ারক্রাফট উড়ে গেল এবং আকাশে উড়ে গেল। বিপ সংকেত পড়ুন, পাশ করুন। তারপরেই ২টি নীল ইউএফও আকৃতির যুদ্ধবিমান শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ছেড়ে যেতে সক্ষম হয়েছিল। যদি তাদের সংকেত না পড়ে এবং তারা উড়ে যাওয়ার চেষ্টা করত, তবে ২টি যুদ্ধবিমান তাৎক্ষণিকভাবে লেজারের মাধ্যমে গুলি করে আগুনে আচ্ছন্ন হয়ে যেত। ককপিটে লি ইয়াও এবং ভেনিনা উভয়েরই যুদ্ধের ইউনিফর্ম ছিল। তাদের প্রত্যেকের নিজস্ব অস্ত্র ছিল এবং তাদের মুখগুলি অত্যন্ত অপ্রীতিকর ছিল। বিমানের পাইলট এবং অন্য ৬ জন ওয়ারগোর অধস্তন কোনো শব্দ করার সাহস পাননি। তারা জানত যে ভয়ানক কিছু ঘটেছে। শকুন ও স্করপিয়ন ডাকনামে স্বামী স্ত্রীর একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। এই দম্পতি মোটেও স্বাভাবিক নয়। ওয়ারগোরদের বৃত্তে বা ভূগর্ভস্থ জোটের সম্প্রদায়ের মধ্যেই হোক না কেন, তাদের উভয়েরই অসাধারণ প্রভাব এবং ক্ষমতা রয়েছে। ইয়াও, কোনো দানব দলের নেতা কি তাদের মেরে ফেলতে পারে? ভেনিনা ভ্রু কুঁচকে বলল। কিভাবে একটি দানব দল নেতা হাইওয়েতে উপস্থিত হতে পারে? এবং এমনকি যদি তারা একজনের মুখোমুখি হয়, তবে কিভাবে তারা একটি বার্তা পাঠানোর সুযোগ পাবে না? লি ইয়াওর মুখের পেশিগুলো কাঁপতে শুরু করল যখন তার চোখে ঠান্ডা আলো জ্বলে উঠল। যেন সে তার কাছে সব হারিয়ে ফেলেছে। সে একাকী নেকড়ের মতো ঠান্ডা এবং ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি ইতিমধ্যেই শহরে ওয়াংটংকে বলেছি যে গিয়ে দৃশ্যটি পরীক্ষা করতে। যখন তিনি সেখানে পৌঁছাবেন, তখন কি ঘটেছে সে সম্পর্কে আমাদের একটি সাধারণ ধারণা থাকবে। ঠিক আছে, ভেনিনা সামান্য মাথা নাড়ল। শীতের গভীর রাতে শীতের হিমেল হাওয়া। মহাসড়কে ৪টি লাশ অনেক আগেই কালচে লাল হয়ে গেছে। একটি লম্বা এবং একটি চর্মসার ছোট ছায়া লি ইয়াওর অনুরোধে দৃশ্যটি যত্ন সহকারে তদন্ত করছিল। এই দুজনই ছিলেন শহর থেকে ছুটে আসা ২ মহান ওয়ারগড, ওয়াংটং এবং লিকান। হুশ হুশ! ২টি ভয়ঙ্কর নীল আলো দূর দিগন্ত থেকে উড়ে গেল এবং ধীরে ধীরে নামার সাথে সাথে দ্রুত হাইওয়েতে এসে পৌঁছেছে। হুয়া ফাইটার এয়ারক্রাফট নামার জন্য অপেক্ষা না করে ফাইটার এয়ারক্রাফটের একটি হ্যাচ খুলে যায় এবং ২টি ছায়া বাতাস থেকে লাফিয়ে নেমে আসে। তারা ছিলেন লি ইয়াও এবং ভেনিনা। শকুন, স্করপিয়ন, শ্যাডো ব্লেড এবং ভালুকের শক্তি, এই ৪টি বেশ কয়েকবার দলবদ্ধ হয়েছে। ওয়ারগড় একে অপরকে সাহায্য করা একটি খুব সাধারণ ঘটনা। শকুন, আমি দুঃখিত। ওয়াংটং দীর্ঘশ্বাস ফেল। উপসংহার কি? লি ইয়াও আরও নম্র হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এটি স্পষ্টতই ক্রোধে ভরা ছিল। ওয়াংটং লি ইয়াওর সুরে তর্ক করতে বিরক্ত হননি এবং মৃতদেহের দিকে ইঙ্গিত করেছিলেন, আমি যা বলতে পারি। এটি একটি আত্মাপাঠকের কাজ বলে মনে হচ্ছে। আত্মাপাঠক? লি ইয়াও এবং ভেনিনা দুজনেই ভ্রুকুটি করলেন। অবশ্যই, সম্ভাবনা রয়ে গেছে যে শত্রু উদ্দেশ্যমূলকভাবে এটিকে এমনভাবে দেখায় যাতে তাকে সন্দেহ করা না হয়, ওয়াংটং যোগ করেছেন। এ সময় কয়েকটি ফাইটার দেহরক্ষী একটি নীল যুদ্ধবিমান থেকে লাফিয়ে পড়ে।
এবং গাঢ় ধূসর ইউনিফর্ম পরা ৫ জন লোক অন্য ফাইটার এয়ারক্রাফট থেকে ঝাঁপ দিয়েছিল। তাদের প্রত্যেকের পিঠে এক ধরনের মেশিন ছিল। এই ৫ জনের মধ্যে ২ জন মহিলা, একজন এশিয়ান এবং একজন শ্বেতাঙ্গ পুরুষ। একজন ফ্যাকাশে বৃদ্ধ ছিলেন। অন্য কাউকে ঘটনাস্থলে অনুমতি দেওয়া হয় না। বৃদ্ধ লোকটিকে আদেশ করলেন, শুরু। অন্য ৪ জন হঠাৎ করে তাদের পিঠে থাকা জিনিসগুলো খুলে ফেলে এবং যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে দৃশ্যটি তদন্ত করতে শুরু করার সাথে সাথে সমস্ত ধরনের সেন্সর এবং ডিটেক্টর বের করে। সময় পার হয়ে গেল ১ সেকেন্ড। লি ইয়াও এবং ভেনিনা কেবল নীরবে অপেক্ষা করতে পারে। ওয়াং টং এবং লি কান এক দৃষ্টিতে আদান প্রদান করলেন। দুজনেই বুঝতে পারছিলেন না কি বলবেন। শকুন এবং বৃশ্চিক সমগ্র বিশ্বে অত্যন্ত বিখ্যাত। ওয়ারগড লেভেলকে ছাড়িয়ে যাওয়া অস্তিত্ব ছাড়া এই দম্পতিকে দমন করতে পারে এমন কার্যত কেউ নেই। এবং তাদের ইতিমধ্যেই নিষ্ঠুর ব্যক্তিত্বের সাথে তারা কি তাদের একমাত্র ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে না? জনাব এবং জনাবা ফ্যাকাশে বৃদ্ধকে সম্মানের সাথে প্রণাম করলেন। আমাদের ইতিমধ্যে ফলাফল আছে, দয়া করে দেখে আসুন। লি ইয়াও এবং ভেনিনা, এমনকি ওয়াং টং এবং লি কানও হেঁটেছিলেন। স্ক্রিনে ইতিমধ্যেই একটি সিমুলেশন সহ একটি নোটবুক ছিল। ফ্যাকাশে বৃদ্ধ লোকটি বলল, এই বৃদ্ধ যোদ্ধা এবং সাদা যোদ্ধা সম্ভবত মুহূর্তের মধ্যে মারা গেছে। তারা ঠিক একইভাবে মারা গিয়েছিল, কিছু তাদের মাথা পিছন থেকে বিদ্ধ করেছে। এই মধ্যবয়সী যোদ্ধা এবং তরুণ মাস্টার লি ওয়ে প্রায় একই সময়ে মারা যান। শ্বেতাঙ্গ যোদ্ধাটি পুরানো যোদ্ধার চেয়ে একটু পরে মারা গেল। তিনি এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ ফ্যাকাশে লোকটি সিমুলেশন স্ক্রিনটি ট্যাপ করলেন। হঠাৎ সিমুলেশন শুরু হয়। শুধুমাত্র যে জিনিসটি দেখা যেত তা হল দুটি আলো যা লিউ নামক বৃদ্ধ প্রবীণ সৈনিক এবং সাদা পাশবিকের মাথায় ছিদ্র করেছে বলে মনে হচ্ছে। এরপরে দুটি আলো প্যান ইয়া এবং তরুণ মাস্টার লি ওয়েই দিয়ে গুলি করে তাদের মাথা কেটে দেয়। হ্যাঁ, ওয়াং টং মাথা নেড়ে বলল, আমিও চেক করেছি। বৃদ্ধ যোদ্ধা এবং শ্বেতাঙ্গ যোদ্ধা সম্ভবত মারা যাওয়ার সময় সাড়া দিতে পারেনি। লি ওয়েই এবং মধ্যবয়সী লোকের জন্য তাদের চোখ ভয়ে ভরা ছিল। স্পষ্টতই তারা দৃশ্যটি প্রত্যক্ষ করেছিল। ফ্যাকাশে বৃদ্ধ লোকটি চালিয়ে গেলেন, আমরা আশেপাশে তদন্ত করেছি এবং ১০০ নিশ্চিত যে কোনো দল নেতারা পাশ কাটিয়ে যায়নি। চারপাশের পায়ের ছাপ এবং শিকারের পায়ের অবস্থান ব্যবহার করে এই বৃদ্ধ যোদ্ধা, সাদা যোদ্ধা এবং মধ্যবয়সী যোদ্ধা সম্ভবত একই বিন্দুতে চার্জ করছিল, যে কারণে তারা পেছন থেকে আক্রমণের প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়নি। ফ্যাকাশে বৃদ্ধ লোকটি পর্দায় টোকা দিল এবং একটি লোকের চিত্র দেখা গেল। লি ইয়াও এবং ভেনিনা দুজনেই লি ইয়াওয়ের শরীরের পাশে বসেছিলেন। লি ওয়েই এর মাথা এবং শরীর ইতিমধ্যে সংযুক্ত ছিল এবং তার চোখ স্পষ্টতই এখনও হতবাক। আমি চেক করেছি। ওয়েই এর মৃত্যুর ৩০ সেকেন্ডের পরে ১০০ মাইলের মধ্যে কোনো ওয়ারগড ছিল না। ওয়েই এর মৃত্যুর ১ মিনিট পরে ৪ জন উন্নত স্তরের যুদ্ধবাজ ছিলেন, সবচেয়ে কাছের একজন ২-৫ মাইল দূরে। লি ইয়াও গভীরভাবে বললেন, তাই হত্যাকারী নিশ্চয়ই তার শক্তি লুকিয়ে রেখেছে। একজন ব্যক্তির শক্তি তাদের যুদ্ধের রেকর্ড দ্বারা নির্ধারিত হয়। যদিও কিছু অত্যন্ত শক্তিশালী লোক অত্যন্ত শক্তিশালী দানবকে হত্যা করেছে, তারা তাদের মিত্রদের সমস্ত কৃতিত্ব দিয়েছে। যুদ্ধের রেকর্ড না থাকলে তাদের দক্ষতার র্যাঙ্কিং স্বাভাবিকভাবেই কম হবে। এটি একটি সম্ভাবনা। ঘাতক একজন নিয়মিত যোদ্ধা যার গড় যুদ্ধের রেকর্ড রয়েছে, যার প্রকৃত শক্তি একজন ওয়ারগডের মতো। দ্বিতীয় সম্ভাবনা, হত্যাকারী একজন আত্মা পাঠক যে তার আত্মা পাঠকের পরিচয় গোপন করেছে। একজন স্পিরিট রিডার তার ফিটনেস লেভেলের ২ স্তর উপরে। তাই এই ব্যক্তি একজন শিক্ষানবিশ বা মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ হতে পারে। অবশ্যই আমরা এই সম্ভাবনাকে উপেক্ষা করছি না যে এই ব্যক্তিটি তার দক্ষতা লুকিয়ে রাখতে সত্যিই ভালো এবং শুধুমাত্র একজন যোদ্ধা স্তরের যোদ্ধা হিসাবে উপস্থিত হয়। লি ইয়াও নিচু গলায় বলল, এখনও তৃতীয় সম্ভাবনা রয়েছে, হত্যাকারী আমার শত্রুদের একজন শক্তিশালী ওয়ারগড যোদ্ধা।
তিনি কৌশলগত যোগাযোগ ঘড়ি পড়েন না, তাই আমি তাকে খুঁজে পাচ্ছি না। ওয়ারগাজ সাধারণত প্রায়শই তাদের তথ্য শেয়ার করে, তাই তাদের মধ্যে বেশ কয়েকজন কৌশলগত যোগাযোগ ঘড়ির পিছনের রহস্য সম্পর্কে জানে। তারা অন্য কাউকে বলতে খুব অলস। যখন তারা শীর্ষ গোপন মিশন চালায়, তারা তাদের কৌশলগত যোগাযোগ ঘড়ি পড়ে না। নীরবতা। লি উইজের মৃতদেহের পাশে শুধু লি ইয়াও কথা বলেছেন। ভেনিনার চোখ দুটোই অশ্রুতে ভিজে গিয়েছিল এবং ওয়াং টং এবং লি কান তাদের দূরত্ব বজায় রেখেছিল। যেই হোক না কেন, যে আমার ছেলেকে হত্যা করেছে তাকে আমি কখনোই ক্ষমা করব না। উইয়ের মৃত্যুর খবর সারা বিশ্বে ছড়িয়ে দিন এবং প্রতিটি একক যোদ্ধাকে জানিয়ে দিন। ভেনিনা ক্ষুব্ধ হয়ে বললেন, আমি, ভেনিনা পলিনাস, এই বছরের আমার সমস্ত উপার্জন, 100 বিলিয়ন পুরস্কার, এমন কাউকে দেব যে কে খুন করেছে তা খুঁজে বের করতে পারবে। আমার ছেলে যথেষ্ট প্রমাণসহ। আমি বিশ্বাস করি না যে এই ব্যক্তির পরিবার বা বন্ধুবান্ধব নেই। যতক্ষণ না সে কাউকে এই কথা বলে, যতক্ষণ না সে তার স্বপ্নে বা মাতাল অবস্থায় একটি শব্দ উচ্চারণ করে, যতক্ষণ না সে ভুলবশত যে কোনো পরিস্থিতিতে তা পিছলে যেতে দেয়। তারপর, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুটিও গোপন রাখতে পারে না। 100 বিলিয়ন অনুদান। আমি তাকে আর কখনো শান্তিতে ঘুমাতে অক্ষম করব যদি সে ঘটনাক্রমে বিটবিট করে। আমি তাকে আর কখনো মদ পান করতে অক্ষম করব। আমি তার জীবন ভয় ও ভয়ে ভরে দেব। ভেনিনা। ওয়াং টং এবং লি কান দুজনেই পাশে একটি গভীর শ্বাস নিলেন। 100 বিলিয়ন। এই বিশাল বদান্যতা এমনকি অজের ওয়ারগোর অস্তিত্বকে একত্রিত করতে পারে। জেনে রাখুন যে এমনকি একজন কিংবদন্তি সম্রাট স্তরের দানবও 100 বিলিয়ন মূল্যের নয়, তাই এটি একটি জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ। এই অনেক টাকা দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে বিশ্বের সমস্ত মজা উপভোগ করতে পারেন। এই বদান্যতার দোহাই দিয়ে সব ধরনের তথ্য নেটওয়ার্ক ও শক্তি খুনিকে খুঁজবে। তাড়াহুড়ো করে এটি অনুবাদ করেছি, তাই আমি প্রুফরিড করতে পারিনি। অধ্যায় 3.3 100 বিলিয়নের প্রভাব। মানুষ অর্থ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এবং এর একটি বিশাল পরিমাণ একজনকে পাগল করে তুলতে পারে। 100 বিলিয়ন। বেশ নিষ্ঠুর। লিকান গভীর শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। এমনকি আমিও আক্রান্ত। ওয়াং টং মাথা নাড়লে দীর্ঘশ্বাস ফেললেন। আপনি হুয়াক্সিয়া সেক্টরের পরিচালকের কাছ থেকে যা আশা করবেন, 9টি পরিবারের একজনের রক্ত বোন পাওলিনাস পরিবারের পরিচালক। ধনীরা সবসময় ধনী হতে যাচ্ছে। এমনকি সমগ্র বিশ্ব জুড়ে অনেক উন্নত স্তরের ওয়ারগোডের কাছে এমন সম্পদ নেই। হ্যাঁ, দলনেতা স্তরের দানবদের শিকার করা এবং তাদের বিক্রি করা ভালো অর্থ, কিন্তু দলনেতা দানবরা কি বোকা? তাদের বুদ্ধিমত্তা মানুষের সমান। একবার তারা বিপদ অনুভব করে এবং মনে করে যে তাদের জেতার কোনো সুযোগ নেই, তারা পালিয়ে যাওয়া বেছে নেবে। একবার একটি হর্ড লিডার লেভেল দানব পালানোর সিদ্ধান্ত নিলে, এটি অবশ্যই হাজার হাজার দানবকে ওয়ারগোডের পথে বাধা দেওয়ার জন্য নির্দেশ দেবে। এমনকি তারা ওয়ারগোডকে বাধা দিতে না পারলেও এটি অবশ্যই তাদের ধীর করে দেবে। তাই একজন দলনেতা স্তরের দানবকে হত্যা করা অত্যন্ত কঠিন। তারা যত শক্তিশালী হয় তত কঠিন হয়। তাই স্বাভাবিক পরিস্থিতি হল, একটি উন্নত স্তরের ওয়ারগোড একটি মাঝারি স্তরের দলনেতাকে স্বীকার করে, একটি মধ্যবর্তী স্তরের ওয়ারগোড একটি নিম্ন স্তরের দলনেতাকে স্বীকার করে, এবং একটি শিক্ষানবিশ স্তরের ওয়ারগোড একটি উচ্চ স্তরের কমান্ডারকে স্বীকার করে। এইভাবে সফল হওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, ওয়াং টং এবং লি কানের স্টিল আর্ম ড্রাগন শিকারের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এবং দানবের পরিমাণ সীমাহীন নয়। দৈত্য যত শক্তিশালী সেখানে কম। উদাহরণস্বরূপ, যখন লু ফেং এবং ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যরা সেই ছোট সেক্টরে ছিল এবং প্রচুর পরিমাণে কমান্ডার স্তরের দানব শিকার করেছিল, তখন তাদের খুঁজে পাওয়া উল্লেখযোগ্যভাবে কঠিন হয়ে পড়েছিল। কারণ ওই এলাকায় কমান্ডার স্তরের দানবদের সংখ্যা কমে গিয়েছিল। তবে এটি সবচেয়ে খারাপ অংশ নয়। সবচেয়ে খারাপ অংশ হল আপনি কমান্ডার স্তরের দানবদের নেতা
হর্ড লিডার এর দৃষ্টি আকর্ষণ করবেন। যোদ্ধারা সাধারণত অনেক হত্যা করার পরে বিপদ আবিষ্কার করতে সক্ষম হয়, তাই তারা পালিয়ে যাবে। যাই হোক, এটি এই বিষয়টিও প্রমাণ করে যে অর্থ উপার্জনের জন্য দানবদের হত্যা করা সহজ কাজ নয়। সবচেয়ে বড় কথা, ওয়ারগডদেরও প্রচুর টাকা খরচ করতে হয়। অস্ত্র এবং যুদ্ধের ইউনিফর্মের মতো জিনিস, এই জিনিসগুলির মধ্যে কোনটির একটি বিশাল পরিমাণ খরচ হয় না? একটি শীর্ষ স্তরের নির্দেশিকা ম্যানুয়ালও এত বেশি খরচ করে যে এটি ভীতিজনক। অনেক ওয়ারগডকে এমনকি ব্যাংক থেকে টাকা ধার করতে হয়। এটার কোনো সাহায্য নেই, ওয়ারগডদের খুব বেশি টাকা খরচ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি একটি উন্নত স্তরের ওয়ারগড উচ্চ স্তরের দলনেতার বিরুদ্ধে লড়াই করে, তবে তাকে নিরাপদ থাকার জন্য একটি গ্রেট যুদ্ধের ইউনিফর্ম সেট কিনতে হবে, যেহেতু একটি সিরিজ এস র্যাঙ্ক যুদ্ধের ইউনিফর্ম শুধুমাত্র রক্ষা করতে পারে বেশিরভাগ এস র্যাঙ্ক হোর্ড নেতাদের আক্রমণের বিরুদ্ধে, কিন্তু তাদের সব নয়। এসএস গ্রেড যুদ্ধের ইউনিফর্ম সেট, এসএস গ্রেড অস্ত্র, কোনটির দাম নেই? একটি এসএস গ্রেড নির্দেশনা ম্যানুয়াল এবং এমনকি চূড়ান্ত নির্দেশনা ম্যানুয়াল যেমন 9 স্টেজ থান্ডার ব্লেড ঠিক তেমনই ব্যয়বহুল। নিখুঁত গিয়ারের সাথে নিজেকে সম্পূর্ণরূপে সজ্জিত করতে আপনাকে কতজন মাঝারি স্তরের নেতাদের হত্যা করতে হবে? এটি এমন কিছু যা সর্বাধিক উন্নত স্তরের ওয়ারগডগুলি অর্জন করতে সক্ষম হবে না। এবং এমনকি প্যালেস অফ ওয়ারগডসে পাওয়া বিশেষ ধনসম্পদগুলির কথাও উল্লেখ করবেন না, সেই ধনগুলি আরও বেশি ব্যয়বহুল। এটা কোনো মিথ্যা নয় যে সমগ্র পৃথিবীতে অনেক ওয়ারগডকে ব্যাংক থেকে টাকা ধার করতে হয়। অবশ্যই খুব অল্প পরিমাণে ওয়ারগড একটি ব্যতিক্রম। উদাহরণস্বরূপ, ওয়ারগড লেভেলের স্পিরিট রিডার্স বা অসাধারণ দক্ষতাসম্পন্ন ওয়ারগড বা বিশাল ব্যাকগ্রাউন্ড সহ ওয়ারগডের মতো বিশেষ ক্ষমতা সম্পন্ন ওয়ারগড। শুধু হনের প্রভাবে হনের ছেলেমেয়েদের টাকা পাওয়া সহজ হবে। এইচআর জোট বিশ্বের শীর্ষ আর্থিক গ্রুপ। তারা বিশ্বের অর্থনীতির অর্ধেক নিয়ন্ত্রণ করে এবং কার্যত প্রতিটি ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তাদের সম্পদও তেমনই বিস্ময়কর। ভেনিনা পলিনাস হলেন চীনের এইচআর অ্যালায়েন্সের পরিচালক এবং সেই ব্যক্তির রক্ত বোন যিনি পাউলিনাস পরিবারের প্রধান এবং এইচআর অ্যালায়েন্সের একজন শীর্ষ নির্বাহী। কেউ কি তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? তার সম্পদ মূলত তার পরিবার এবং এইচআর জোট থেকে আসে, দানব শিকার থেকে নয়। এমনকি তার স্বামী লি ইয়াও তার সাথে তুলনা করতে পারে না। জিয়াংনান সদর দফতর শহর সীমা হল। ঝুগে তাও একটি কালো ডোজো ইউনিফর্ম পরা ছিল এবং একটি ট্রেনিং রুমে ক্রস পায়ে বসেছিল। সময়ের সাথে সাথে সকালের আলো ধীরে ধীরে ঘরে জ্বলতে শুরু করে। ঝুগে তাও চোখ খুলল। ঝুগে তাও কথা বলার সাথে সাথে খোলা প্রজেক্টর কিছু আলো প্রক্ষেপণ করে যা দেয়ালে একটি বিশাল ডিসপ্লে তৈরি করে। ঝুগে তাওয়ের একটা অভ্যাস আছে, সারা বিশ্বে কি ঘটছে তা বের করতে প্রতিদিন সকালে তিনি টিভিতে খবর দেখেন। প্রশিক্ষণ কক্ষের চারপাশে প্রতিবেদকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। কি ডিসপ্লেতে সকালের খবর যা বর্ণনা করছে তার দিকে তাকিয়ে ঝুগে তাও নিথর হয়ে গেল। 100 বিলিয়ন। ঝুগে তাও দুবার চোখ মেলে। 100 বিলিয়ন। হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় ঝুগে তাও প্রচণ্ডভাবে উঠে দাঁড়াল। এই পরিমাণ টাকা খুব পাগল। তিনি জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটস সদর দফতরের বিগ ফোরের একজন, এমনকি তার বিস্ময় নিয়ন্ত্রণ করতে পারেননি। শকুন এবং বিচ্ছু, তাই এই দম্পতি জ্ঞান করে তোলে। কী ধরনের স্বাভাবিক ওয়ারগড় 100 বিলিয়ন বের করতে পারে? ঝুগে তাও বিস্মিত হয়েছিলেন এবং এই সংবাদ সম্প্রচার করা হয়েছিল দেশের সমগ্র জনগণের জন্য। অন্য কথায়, শুধু যোদ্ধা নয়, সাধারণ মানুষও এ সম্পর্কে জানতে পারবে। চীনের টেলিভিশন চ্যানেলে এই খবরটি প্রকাশ করতে সক্ষম হওয়ায় এইচআর জোটের প্রভাব নিশ্চিতভাবে দুর্দান্ত। 100 বিলিয়ন, এমনকি জিও প্রভাবিত। দেখে মনে হচ্ছে তিনি ঝুগে তাও প্রায়শই কিছু প্রতিভা এবং শক্তিশালী যোদ্ধাদের অনেক সুবিধা প্রদান করেন। যাই হোক,
তিনি তার বেশিরভাগই ডোজোতে তার বিশেষ সুবিধা দিয়ে করেন, তাই তাকে খুব কমই তার নিজের অর্থ বের করতে হয়। ঝুগে তাওকে নির্দেশ দিয়েছিলেন, সীমার হোমে প্রবেশ করুন। ওয়ার গড ফাইটার আলোচনা বিভাগ। ওয়ার গড ফাইটারের আলোচনা বিভাগে প্রবেশ করার সাথে সাথে প্রদর্শনটি হঠাৎ এবং দ্রুত পরিবর্তিত হয়। একজন উন্নত স্তরের যুদ্ধবাজ হিসাবে তার অধিকার নেই, কিন্তু একজন প্রধান প্রশিক্ষক হিসেবে তার পরিচয়, তিনি বিভাগে প্রবেশাধিকার দিয়েছেন। পুরো আলোচনা বিভাগটি সত্যিই প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং অন্যান্য জায়গার যোদ্ধাদের রক্ত ফুটেছে। ঝুগে তাও হেসে বললেন, তবে এই ঘটনাটি ঘটেছে চীনে, তাই এই বিশাল অঙ্কের অর্থ সম্ভবত শেষ হবে চীনাদের হাত। 100 বিলিয়ন একটি মোটা ভেড়াকে নেকড়েদের দলে নিক্ষেপ করার মতো। প্রকৃতপক্ষে এই বিশাল অঙ্কের দ্বারা সমগ্র বিশ্ব আলোড়িত হয়েছে। এমনকি ওয়ার গড লেভেল ছাড়িয়ে যাওয়া অস্তিত্বকেও এ নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে, যেহেতু ওয়ার গডগুলি এটি দ্বারা এতটা অনুপ্রাণিত হয়। এমনকি একজন সাধারণ নাগরিককেও উল্লেখ করবেন না। নিয়মিত নাগরিকরা তাদের ভাড়ার জন্য মেহনত করছে, এমনকি 100 মিলিয়ন তাদের জন্য একটি জ্যোতির্বিদ্যা সংখ্যা। এমনকি 100 বিলিয়ন উল্লেখ করবেন না। আলোড়িত, সারা বিশ্ব আলোড়িত। কার্যত প্রতিটি তথ্য নেটওয়ার্ক এই মামলার তদন্ত শুরু করার জন্য সাহায্য করতে পারেনি। এই ব্যক্তিকে খুঁজুন। 023 শহরটি ছিল একটি বিশাল শহর যেখানে কয়েক মিলিয়ন মানুষ ছিল। 023 শহরটি উচ্চ ঝুঁকিপূর্ণ উচ্চ পুরস্কার, তাই অনেক যোদ্ধা সেখানে আকৃষ্ট হয়। পুরানো শহরের পশ্চিম অংশে প্রায় 1-2 তলা আবাসিক ভবনের 8ম তলায়। হু উন্মত্ত বাতাস চিৎকার করে উঠল এবং তুষার ফলক নাচছিল। ঠান্ডা বাতাস অবিরামভাবে ঘরে প্রবেশ করে এবং ঘরের মেঝে একেবারে জমে যায়। লু ফেং একটি ছেঁড়া কুশনের উপর আড়াআড়ি পায়ে বসেছিলেন যখন তিনি তার নিক্ষেপকারী ছুরিগুলিকে হালকাভাবে পালিশ করেছিলেন। তার মনের মধ্যে একমাত্র জিনিস ছিল আশ্চর্যজনক খবর। তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি এইমাত্র প্রাপ্ত হয়েছিল, জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহের খবর। আমি বিশ্বাস করতে পারছি না যে তারা আমার অনুগ্রহের জন্য এত টাকা খরচ করছে। এমনকি আমি নিজেকে রিপোর্ট করার মতো অনুভব করছি। লু ফেং হালকাভাবে তার নিক্ষেপকারী ছুরিটি মাটিতে রাখলেন, আরেকটি ছুরি বের করলেন এবং এটিকে পালিশ করা শুরু করলেন। 100 বিলিয়ন। যাই হোক, লি ওয়েই এর বাবা মা বোকা নন। তারা কেবলমাত্র এমন কাউকে টাকা দেবে যে স্পষ্ট এবং সম্পূর্ণ প্রমাণ আনতে পারে। প্রমাণ? লু ফেং মনে করেন না যে এই পৃথিবীতে এমন কেউ আছে যার কাছে লি ওয়েইকে হত্যা করার প্রমাণ আছে। তারপরে স্যাটেলাইটের হাতে ধরা পড়া থেকে নিজেকে বাঁচাতে তিনি লি ওয়েই এবং অন্যদের হত্যা করার পরে সরাসরি মাঠের দিকে ছুটে যান। যদি না আমার ভাগ্য সত্যিই ভয়ঙ্কর হয়, এতটাই ভয়ানক যে হাইওয়ের পাশে কেউ লুকিয়ে আছে এবং আমার মুখ এবং আমার ক্রিয়াকলাপ রেকর্ড করার ঘটনা ঘটেছে, কিন্তু লু ফেং ভেবেছিলেন যে এর সম্ভাবনা সমুদ্রে একটি সুই মাছ ধরার সম্ভাবনার চেয়ে বেশি নয়। প্রকৃতপক্ষে লু ফেং একমাত্র জিনিসটি ভয় পায়, তার ফায়ার হ্যামার স্কোয়াড কমরেড। এই অনুদানে লি ওয়েইয়ের সাথে মারা যাওয়া অন্য 3 জনের পরিচয় এবং দক্ষতা বর্ণনা করা হয়েছে। এবং বাউন্টি এমনও বলেছিল যে খুনি সম্ভবত একজন ওয়ার গড লেভেলের যোদ্ধা বা আত্মাপাঠকের ক্ষমতাসম্পন্ন কেউ। লু ফেংয়ের মুখ ডুবে গেল। যদি ক্যাপ্টেন ওয়েই টাই, ওয়েই কিং এবং ভাই চেন এটি দেখেন, তারা সম্ভবত এটি আমার সাথে সংযুক্ত করবে। নিঃসন্দেহে ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য 4 সদস্য সহজেই লু ফেংয়ের সাথে এই দানটি সংযুক্ত করেছিল। প্রথমত, লু ফেং টাইগার ফ্যাং স্কোয়াডকে হত্যা করতে 003 শহরে অবস্থান করেছিলেন এবং মারা যাওয়া 4 জনের মধ্যে একজন ছিলেন টাইগার ফ্যাং ক্যাপ্টেন পান ইয়া। এরপরে অনুগ্রহ নিজেই বলেছিলেন যে হত্যাকারী হয় যুদ্ধের শক্তি বা আত্মাপাঠ, এবং স্কোয়াডের সবাই জানে যে সে একজন স্পিরিট রিডার। উপরের 2টি পয়েন্টের সাথে এক্সট্রাপোলেট করা সত্যিই খুব সহজ। বস্তুত এই ঘটনাটি ঠিক ছিল।
যখন এই জ্যোতির্বিদ্যাগত অনুগ্রহ প্রকাশ করা হয়েছিল তখন ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য 4 সদস্য স্তম্ভিত হয়ে গিয়েছিল, কারণ তারা অনুমান করেছিল যে এটি লু ফেং। কেবল তারা অনুমান করতে পারে, তার মানে এই নয় যে তাদের কাছে প্রমাণ আছে। লু ফেং মাথা নাড়ল। ফায়ার হ্যামার স্কোয়াড অনুমান করেছিল এটি লু ফেং, এবং কয়েক ওয়ারগোড অনুমান করেছিল যে খুনি একজন যুদ্ধগড় যার শকুন বিচ্ছু দম্পতির সাথে ক্ষোভ ছিল। যাই হোক, এগুলি সবই ভিত্তিহীন অভিযোগ, একজনের কাছে যথেষ্ট প্রমাণ ছিল না। যখন লি ওয়েই শেষবার বিপদের সম্মুখীন হয় তখন লি ওয়েই এর বাবা-মা তাৎক্ষণিকভাবে 2টি নিকটতম ওয়ারগোডকে খুঁজে পেয়েছিলেন এবং তাদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেছিলেন। লু ফেং ভ্রুকুটি করেছিলেন। অন্য কথায়, লি ওয়েই এর বাবা-মায়ের কাছে তাৎক্ষণিকভাবে একটি অবস্থানে যোদ্ধাদের খুঁজে বের করার যথেষ্ট ক্ষমতা রয়েছে। যদি তারা ওয়ারগোড খুঁজে পায় তাহলে যুদ্ধবাজ এবং যোদ্ধাদের খুঁজে পাওয়া আরও সহজ হবে। লু ফেং এর দৃষ্টিকোণ থেকে যুদ্ধবাজদের শনাক্ত করা যুদ্ধবাজ এবং যোদ্ধাদের শনাক্ত করার চেয়ে অনেক বেশি কঠিন। তারা সম্ভবত জানতে পারবে যে আমি তখন দৃশ্য থেকে খুব বেশি দূরে ছিলাম না। লু ফেং ভ্রুকুটি করে। এই পয়েন্ট অত্যন্ত অসুবিধাজনক। প্রকৃতপক্ষে লু ফেং জানতেন না যে ওয়ারগডরা ওয়ারগডদের প্রাসাদে একটি সিস্টেমের মাধ্যমে অন্যান্য ওয়ারগডগুলি শনাক্ত করতে পারে। বেশিরভাগ ওয়ারগড অবশ্যই অন্যান্য যুদ্ধবাজ এবং যোদ্ধাদের শনাক্ত করতে পারে না। যাই হোক, লু ফেংয়ের অন্ধ অনুমান চিহ্নকে আঘাত করেছে, যেহেতু লি ওয়েইয়ের বাবা-মা প্রকৃতপক্ষে এলাকার আশেপাশে শত শত লোককে শনাক্ত করেছিলেন এবং তিনি লু ফেং তাদের একজন ছিলেন। আমি সম্ভবত সন্দেহভাজনদের একজন, কিন্তু যেহেতু আমি দুর্বল, ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। লু ফেং ভ্রুকুটি করে বললেন, তবে অধিনায়ক, ভাই টাই, ভাই কিং এবং ভাই চেন, যদি তাদের একজন এই সত্যটি প্রকাশ করে যে আমি টাইগার ফ্যাং স্কোয়াডকে হত্যা করার জন্য 003 শহরে ছিলাম এবং এই সত্যটি যে আমি একজন আত্মাপাঠক, তারপরে যদিও এটি বিশুদ্ধ প্রমাণ নয়, লি ওয়েইয়ের বাবা-মা অবশ্যই আমাকে 1 নম্বরে পরিণত করবেন। সন্দেহ। হঠাৎ লু ফেং তার কবজিতে একটি কম্পন অনুভব করলেন। সে মাথা নিচু করে তার কৌশলগত যোগাযোগ ঘড়ির ডিসপ্লের দিকে তাকাল। ক্যাপ্টেন গাও ফেংয়ের একটি ফোন কল। লু ফেং সামান্য ভ্রুকুটি করছে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।